চুচুড়াতে অসিত মজুমদারকে টিকিট না দিয়ে দেবাংশুকে এখানে টিকিট দেওয়া হয়। কিন্তু সমস্ত জল্পনা এবং তর্ক বিতর্ক জল ঢেলে দেবাংশুর সঙ্গে একদম পুরো দমে প্রচার করছেন অসিত মজুমদার। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র, মুখোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়ের লড়াই। একটা স্টিং ভিডিও একেবারে ওলট পালট করে দেয় সবকিছু। গ্রেপ্তার হয় শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে, তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে নারী আন্দোলন সংগঠিত হয়। এবার তিনি শিবপুর, হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। শিবপুরের ঘরের ছেলে, ভূমিপুত্র, নিজেকে এই বলি প্রচারে বেরিয়েছেন। আরাবুল এবং বাহারুল এই ক্যানিং পূর্বে আবার মুখোমুখি হচ্ছেন। এখন দেখার কে জেতে এই কেন্দ্র থেকে, আরাবুল না বাহারুল। যদিও আরাবুল এবং বাহারুলের মধ্যেই লড়াইটা হতে চলেছে। অন্যান্য দল অবশ্যই রয়েছে, কিন্তু লড়াইটা, মূল লড়াইটা হবে আইএসএফ বনাম তৃণমূল। ওদিকে শিশির অধিকারী, তিনি তো স্বপ্ন দেখতে শুরুই করে দিয়েছেন। তার ছেলে নাকি মুখ্যমন্ত্রী হবেন এবং ভবানীপুর কেন্দ্রে জিতবেন, তার জন্য তিনি একটা ঘরও নিয়ে নেবেন, এ কথাও বলেছেন। প্রথম দফার ভোট সম্পন্ন। 16 জেলায় 152 আসনে ভোট সম্পন্ন হয়েছে। রেকর্ড ভোট পড়েছে 92.35% ভোট পড়েছে প্রথম দফায়। এবার 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট 142 আসনে। 142 আসনে অনেক হেভিওয়েটের ভাগ্য পরীক্ষা হবে। কোন কোন হেভিওয়েটরা ভোটের ময়দানে নামছেন, কোন কোন আসন নজরে, সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। প্রথম আমরা কোন আসনের দিকে নজর রাখবো, কোন হেভিওয়েটের দিকে নজর রাখবো, আসুন দেখে নিই। শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, এবার নির্বাচনে অবতীর্ণ। তার কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর। হুগলির একটি সংস্কৃতি এবং ঐতিহ্যপূর্ণ আসন এই শ্রীরামপুর। বাম কংগ্রেসের এক সময়ের গড় ছিল, এখন শ্রীরামপুরের রাশ তৃণমূলের হাতে। 2001 সাল থেকে এই আসনটি চলে আসে তৃণমূলের হাতে। কংগ্রেস চাইছে তাদের পুরনো গড়, তাদের পুরনো আসন হাতে পেতে। তাই এখানে কে লড়াই অবতীর্ণ হয়েছেন? শুভঙ্কর সরকার। তিনি এবারে কংগ্রেসের হয়ে এই কেন্দ্রে লড়াই করছেন। 2001 সাল থেকে এই কেন্দ্র তৃণমূলের হাতে চলে এসেছিল। তারপরে 2011 সাল থেকে টানা 3 বার এই কেন্দ্রে জিতেছেন তৃণমূলের সুদীপ্ত রায়। তিনি ভোট পেয়েছিলেন 2016 সালে 74,000 এবং কংগ্রেস এখানে ভোট পেয়েছিল 65,000, যেটা 2021 সালে অনেকটাই কমে যায়। কংগ্রেসের ভোট একেবারে 65,000 থেকে 19,000-এ নেমে আসে, কিন্তু তৃণমূল এখানে তাদের ভোট বাড়িয়েছে ক্রমশ। 2016 থেকে 2021-এ অনেকটাই ভোট বেড়েছে শ্রীরামপুরে, কিন্তু কংগ্রেস একেবারে 65,000 থেকে 19,000-এ নেমে এসেছে। আর এখানে দ্বিতীয় আসনে 2021 সালে কে উঠে এসেছে? বিজেপি। 69,000 ভোট পেয়ে বিজেপি দ্বিতীয় স্থান দখল করেছে এই শ্রীরামপুরে। কিন্তু এবার কংগ্রেস চাইছে শুভঙ্কর সরকারকে সামনে রেখে লড়াইটা করতে, এই কেন্দ্রে তাদের ভোট বাড়াতে। এখন দেখার এই আসনে কংগ্রেস কতটা ভোট টানতে পারে। চলে এসেছে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের তরুণ তুর্কি, তার কেন্দ্র চুচুড়া। এই চুচুড়া কেন্দ্রে দেবাংশু যদি জিততে পারে তাহলে তার রাজনৈতিক কেরিয়ারে একটা বড় মাইল ফলক হবে। দেবাংশু অত্যন্ত সুবক্তা, তৃণমূলের বিভিন্ন ডিবেট শোতে তাকে দেখা যায়। এমনিতেও রাজনৈতিকভাবে তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এখন হয়েছে। দেবাংশু এই চুচুড়া কেন্দ্রে দাঁড়িয়েছেন, কিন্তু এই চুচুড়া কেন্দ্রে আগে কার হাতে ছিল রাশ? দেবাংশুর আগে এই চুচুড়া কেন্দ্রে অসিত মজুমদার দায়িত্ব সামলেছেন। তাকে নিয়ে অনেক বিতর্ক ওঠে, জল্পনাও চলে, কিন্তু তারপরে দেখা যায় চুচুড়াতে অসিত মজুমদারকে টিকিট না দিয়ে দেবাংশুকে এখানে টিকিট দেওয়া হয়।
কিন্তু সমস্ত জল্পনা এবং তর্ক বিতর্ক জল ঢেলে দেবাংশুর সঙ্গে একদম পুরো দমে প্রচার করছেন অসিত মজুমদার। এর আগে 2024 সালের লোকসভা ভোটে দেবাংশু দাঁড়িয়েছিলেন, তমলুকে দাঁড়িয়েছিলেন এবং কার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? তার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এই ভোটে দেবাংশুকে ভালোই লড়াই দিয়েছেন। দেবাংশু এখানে পরাজিত হয়েছে। তাই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তিনি যদি জিততে পারেন, তার রাজনৈতিক কেরিয়ারে একটা অন্য মোড় নেবে। এবার কোন আসনের দিকে নজর রাখবো? এবার চলে যাওয়া যাক উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বামেদের প্রার্থী কি হয়েছেন? মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, তার মানে মুখোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়ের লড়াই। কাঞ্চন মল্লিক এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এবার কাঞ্চন মল্লিক টিকিট পাননি, নানান বিতর্ক তাকে ঘিরে ধরেছে, তাই তিনি টিকিট পাননি। এবার টিকিট পেয়েছেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, পেশায় আইনজীবী। অন্যদিকে বামেদের শূন্যের গেরো কাটানোর জন্য কে রয়েছেন? মীনাক্ষী মুখোপাধ্যায়। এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র একসময় বামেদের ঘাঁটি ছিল। 18 বার নির্বাচন হয়েছে এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এবং 2003 সালে একটা উপনির্বাচনও হয়েছে। 2000 সাল থেকে বামেদের বেগ দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস। 2006 সালে শেষবারের মতো জেতে বামেরা, তাও কত ভোটে জানেন? 885 ভোটের ব্যবধানে জেতে বামেরা। এরপর ব্যাটন চলে যায় তৃণমূলের হাতে। 2016 সাল থেকে টানা জেতেন প্রবীর ঘোষাল, তৃণমূল প্রার্থী। 12,000 ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। 2021 এই প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদান করে, তাই এই উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী হন কাঞ্চন মল্লিক এবং প্রবীর ঘোষাল বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাঞ্চন মল্লিক প্রায় 35,000 ভোটের ব্যবধানে প্রবীর ঘোষালকে হারিয়ে দেন। উত্তরপাড়া কেন্দ্র তৃণমূলের হাতে চলে আসে। এবার শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এই উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূলের, পেশায় আইনজীবী, নতুন মুখ। বাবাকে অবশ্যই দেখেছেন রাজনীতির ময়দানে, সরাসরিভাবে তিনি এই প্রথম রাজনীতির ময়দানে অবতীর্ণ। অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় 2021 সাল থেকে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। তার কারণ নন্দীগ্রাম বিধানসভা, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। সেই থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু এবং অবশ্য জিততে পারেননি, কিন্তু যেভাবে প্রচার করেছিলেন সেভাবে কিন্তু তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এই মীনাক্ষী মুখোপাধ্যায় এবার উত্তরপাড়ায় বামেদের প্রার্থী হয়েছেন। বামেরা অনেকেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন বলে মানেন, লড়াকু নেত্রী। এখন দেখার মীনাক্ষী মুখোপাধ্যায় বামেদের হয়ে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়কে কতটা লড়াই দেন। এবার কোন আসনের দিকে, কোন হেভিওয়েটের দিকে নজর রাখবো? চলুন, হিঙ্গলগঞ্জ বিধানসভা আসন, আর সেখানে বিজেপি প্রার্থীকে রেখা পাত্র। সন্দেশখালীর সেই স্ট্রিং ভিডিওর কথা মনে আছে, যা তোলপাড় ফেলে দিয়েছিল, আর তখন থেকেই রেখা পাত্র চলে আসেন একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটা স্ট্রিং ভিডিও একেবারে ওলট পালট করে দেয় সবকিছু। গ্রেপ্তার হয় শাহজাহানের বিরুদ্ধে, তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে নারী আন্দোলন সংগঠিত হয়, আর এই নারী আন্দোলনে প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসেন রেখা পাত্র। শাহজাহান গ্রেপ্তারের পরই লোকসভা ভোটের আবহ। এই সন্দেশখালীকে ইস্যু করে লোকসভা ভোটে ব্যাপক ভোট টানার চেষ্টা করে বিজেপি। আর বিজেপি কাকে প্রার্থী করে? বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করে রেখা পাত্রকে। রেখা পাত্রকে স্বয়ং ফোন করেছিলেন তখন নরেন্দ্র মোদী। রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করে বসিরহাট লোকসভা কেন্দ্রে। অন্যদিকে তৃণমূল ভরসা রাখে তাদের পুরনো সৈনিক হাজী নুরুল ইসলামের ওপর, যিনি এখন প্রয়াত। কিন্তু সন্দেশখালীর এই আবহ জমি দিতে পারেনি বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল। 2021 যদি নিরিখে বলা যায়, 7টি বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র গঠিত এবং ওই 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয় জয়কার। বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি 2021-এ। তাই হাজী নুরুল ইসলাম ব্যাপক ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জেতেন প্রায় 8 লক্ষ। তবে রেখাপাত্র ভোট কিন্তু কম পাননি,
প্রায় 4 লক্ষের ওপর ভোট পেয়েছিলেন, সেই রেখা পাত্রকে আবার রাজনীতির ময়দানে নিয়ে এসেছে বিজেপি। তাকে প্রার্থী করা হয়েছে হিঙ্গলগঞ্জে, একটা তপশিলি জাতিভুক্ত আসন। এই হিঙ্গলগঞ্জ সুন্দরবনের শেষ প্রান্তে যাকে বলা যায়, বামেদের একেবারে শক্ত ঘাঁটি ছিল। নবার বামেরা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। 1972 সাল থেকে টানা 2011 সাল পর্যন্ত বামেরা জেতে, টানা 9 বার এই কেন্দ্র থেকে বামেরা জেতে। কিন্তু পাশা বদলে যায় 2016 সালে। দেবেশ মণ্ডল, তৃণমূল প্রার্থী দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জে জয় ছিনিয়ে আনেন তৃণমূল প্রার্থী হিসাবে। সেই থেকেই হিঙ্গলগঞ্জের রাশ চলে যায় তৃণমূলের হাতে। 2021 সালেও সেই দেবেশ মণ্ডল এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। আর এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন রেখা পাত্র। এখানে তৃণমূল বনাম বিজেপির লড়াই, আর বামেরা তাদের ভোট কমতে কমতে একেবারে তলানিতে ঠেকেছে। এখন দেখার রেখা পাত্র কতটা লড়াই দিতে পারে এই কেন্দ্রে। শিবপুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রুদ্রনীল ঘোষকে, আর তৃণমূল প্রার্থী করেছে রানা চট্টোপাধ্যায়কে। অতএব ঘোষ বনাম চট্টোপাধ্যায়ের লড়াই। রুদ্রনীল ঘোষ একেবারে অভিনয় জগৎ থেকে তিনি রাজনীতির ময়দানে, যদিও ছাত্র জীবন থেকে তার রাজনীতি পাঠ শুরু। তিনি ছাত্র জীবন থাকাকালীন সিপিএম পার্টির সদস্য পদ পেয়েছিলেন। তারপরে তৃণমূলের জামানায় তৃণমূল ঘেঁষা হয়ে সরকারি পদও পান। এবার বিজেপির প্রার্থী হয়েছেন, যদিও 2026-এ প্রথম প্রার্থী নন। 2021-এও তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে ভবানীপুর কেন্দ্রে। শোভনদেব চট্টোপাধ্যায় তাকে হারিয়েছিল, অতএব শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে তাকে হারতে হয়েছিল। এবার তিনি হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। শিবপুরের ঘরের ছেলে, ভূমিপুত্র, নিজেকে এই বলি প্রচারে বেরিয়েছেন এবং ঘরে ঘরে গিয়ে প্রচার সারছেন ভূমিপুত্র হিসাবেই। অন্যদিকে এই রুদ্রনীল ঘোষের বিপরীতে কে আছেন? তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়, যিনি বালি বিধানসভা কেন্দ্র থেকে গতবার জিতেছিলেন। এবার তার কেন্দ্র বদল হয়েছে, তিনি শিবপুরে। এখন দেখা যাক মমতা ম্যাজিকে, এই ভূমিপুত্র বনাম মমতা ম্যাজিক রানা চট্টোপাধ্যায়, কে শেষ হাসি হাসে। এবার সরাসরি শিবপুর থেকে আমরা কোন কেন্দ্রের দিকে নজর রাখবো, কোন হেভিওয়েটের দিকে? নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং আর তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। অর্জুন সিং বনাম তৃণাঙ্কুর ভট্টাচার্য, নোয়াপাড়ার এই লড়াই। নোয়াপাড়া কেন্দ্র, যেখানে বামেরা প্রায় 8 বার জিতেছে আর তৃণমূল 4 বার। এই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের রাশ 2001 থেকে তৃণমূলের হাতে চলে যায়। মঞ্জু বসুর হাত ধরে এই নোয়াপাড়া কেন্দ্রে যেতে তৃণমূল, কিন্তু 2016 সালে মঞ্জু বসু কংগ্রেস প্রার্থী মধুসূদন ঘোষের কাছে হেরে যান। 2018 সালে আবার এই কেন্দ্রে উপনির্বাচন হয়। এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয় সুনীল সিং। 2021 সালে আবার মঞ্জু বসু প্রার্থী হন, কারণ সুনীল সিং ততদিনে বিজেপিতে চলে গেছে। মঞ্জু বসু ভালো ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জেতেন। এবার এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, সুবক্তা। তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্র নেতা, তিনি ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিপরীতে কে আছে? অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, আবার তৃণমূল থেকে বিজেপিতে। এই আসা যাওয়া নিয়ে নানান বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেতাজ বাদশাহ, তিনি দাঁড়িয়েছেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে। অতএব অর্জুন সিং এর কিন্তু ভোটে লড়ার একটা অভিজ্ঞতা রয়েছে। প্রবীণ বনাম নবীন, এখানে এই লড়াইটা হবে এই কেন্দ্রে। এখন দেখা যাক শেষ হাসি কে হাসে। তৃণমূল মমতা ম্যাজিকে ভর করে তৃণাঙ্কুর ভট্টাচার্য নাকি অর্জুন সিং? নোয়াপাড়া থেকে সরাসরি আমরা কোন কেন্দ্রের দিকে নজর রাখবো, দেখা যাক। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র, আর এখানের প্রার্থীকে হেভিওয়েট প্রার্থী আরাবুল ইসলাম, আইএসএফ প্রার্থী হয়েছেন। এই আরাবুল ইসলাম একসময় তৃণমূলের তাজা নেতা বলা হতো। সেই আরাবুল ইসলাম জার্সি বদল করে আইএসএফে ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছেন। আর ক্যানিং পূর্বে তৃণমূলের প্রার্থী কে হয়েছেন? বাহারুল ইসলাম।
এই ক্যানিং পূর্ব তৃণমূলের শক্ত ঘাঁটি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যদিও তিনি শওকত মোল্লা এখন ক্যানিং পূর্বের প্রার্থী হননি 2026-এ, তাকে প্রার্থী করা হয়েছে ভাঙড়ে। ক্যানিং পূর্বে আসনটিকে দেওয়া হয়েছে শওকত মোল্লার ঘনিষ্ঠ বাহারুল ইসলাম। এই আরাবুল আর বাহারুলের লড়াই দেখবে ক্যানিং পূর্ব। যদিও আরাবুল এবং বাহারুল একে অপরকে খুব ভালোভাবেই চেনেন, আগে থেকেই দুজনেই একই দলে ছিলেন, কিন্তু একে অপরের চিরশত্রু। তার কারণ অনেকেই বলেন 2011 সালে তৃণমূলের যখন ব্যাপক হাওয়া, সেই সময় আরাবুল ইসলামকে ভাঙড় থেকে হারতে হয়েছিল এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। আর তার কারণ হিসাবে কে উঠে আসছে? বাহারুল ইসলাম। অতএব আরাবুল এবং বাহারুল এই ক্যানিং পূর্বে আবার মুখোমুখি হচ্ছেন। এখন দেখার কে জেতে এই কেন্দ্র থেকে, আরাবুল না বাহারুল। যদিও আরাবুল এবং বাহারুলের মধ্যেই লড়াইটা হতে চলেছে, অন্যান্য দল অবশ্যই রয়েছে, কিন্তু মূল লড়াইটা হবে আইএসএফ বনাম তৃণমূল। ক্যানিং পূর্ব আরাবুলের পর এবার কোন কেন্দ্রে নজর রাখবো? ভাঙড় বিধানসভা কেন্দ্র, যেখানে আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী আর তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। নওসাদ এবং শওকত মোল্লার জোরদার ফাইট হতে চলেছে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে। তার কারণ ভাঙড় বিধানসভা কেন্দ্র একটা কিন্তু তার কারণ ভাঙড় বিধানসভা কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বাংলার রাজনীতিতে। এই ভাঙড় বিধানসভা কেন্দ্র একসময় বামেদের দুর্গ ছিল। 1972 সাল থেকে 2001 সাল পর্যন্ত টানা এই কেন্দ্রে যেতে বামেরা। 2006 সালে আরাবুল ইসলামের হাত ধরে এই কেন্দ্রের রাশ ছিনিয়ে নেয় তৃণমূল। 2006 সাল 2011 সালে ফের এই কেন্দ্রে জেতেন বামেরা, হেরে যান আরাবুল ইসলাম। আবার 2016 সালে এই কেন্দ্রে জেতে তৃণমূল। কার হাত ধরে? আব্দুর রেজ্জাক মোল্লার হাত ধরে, যিনি বাম থেকে তৃণমূলে আসেন। তাকে বাজি রেখেই ভাঙড় আবার হাতে নেয় তৃণমূল। 2021 সাল এই কেন্দ্রে আবার পালাবদল। এই কেন্দ্রে আবার জেতেন আইএসএফ এর নওসাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক। নওসাদ সিদ্দিকী বাংলার রাজনীতিতে তিনি একটা জায়গা করে নিয়েছেন, তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন এবং মুখ হয়ে উঠেছেন। এবারও ভাঙড়ে তিনি প্রার্থী এবং তার বিরুদ্ধে শওকত মোল্লা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করে ভাঙড় ছিনিয়ে নেওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন এবং কার কাঁধে ভর করে? এই শওকত মোল্লার ওপর ভর করে। এখন দেখার শওকত মোল্লা না নওসাদ সিদ্দিকী কার হাতে থাকে ভাঙড়ের রাশ। ভাঙড়ের পর এবার কোন বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখবো? ভবানীপুর 2026-এর একেবারে হট সিট। এই কেন্দ্রে লড়াইটা কার সঙ্গে কার? বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইয়ে হাই ভোল্টেজ কেন্দ্র এই ভবানীপুর। ভবানীপুর কেন্দ্রে অবাঙালি ভোটার সংখ্যা বেশি, আর যা শক্তি হিসাবে দেখছে বিজেপি শিবির। এই ভবানীপুর কেন্দ্রে এসআইআর গেরোয় প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তাই ভবানীপুর কেন্দ্র এবার কিন্তু বিশেষ নজরে রয়েছে। শুভেন্দু অধিকারী প্রচারে নেবে 25,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 2021 সালটা মনে পড়ে, নন্দীগ্রাম বিধানসভা। এই নন্দীগ্রাম ভোটে 1956 ভোটে শুভেন্দুর কাছে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই হারের পুনরাবৃত্তি এবার ভবানীপুরে করে দেখাতে চাইছে বিজেপি। অন্যদিকে শুভেন্দুকে হারিয়ে টিএমসি চাইছে নন্দীগ্রামের সেই হারের জবাব নিতে, বদলা নিতে। শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের টক্কর যে হতে চলেছে, শেয়ানে শেয়ানে যে লড়াইটা হতে চলেছে তা বলাই বাহুল্য। 2021 সালে নন্দীগ্রামে হারের পর ভবানীপুর থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং এই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এই ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় রুদ্রনীল ভট্টাচার্যকে 28,000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জেতেন। 2016 সাল
2016 সালেও ভবানীপুর কেন্দ্রে প্রায় 25,000-এর ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। কাকে জানেন হারিয়ে? দীপা দাসমুন্সি। কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সিকে তিনি হারিয়ে এই ভবানীপুর কেন্দ্রে জিতেছিলেন। ভবানীপুর কেন্দ্রে এবার লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রচার করছেন ঘরের মেয়ে হিসাবে, এবং তার 10 দফা প্রতিশ্রুতি তো রয়েছে, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এইগুলোকে হাতিয়ার করে তৃণমূল প্রচার সারছে। অন্যদিকে বিজেপি কর্মসংস্থান থেকে নানান ইস্যুকে সামনে রেখে, তৃণমূলের দুর্নীতি সামনে রেখে তার প্রচার চালিয়ে যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী ওপেন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন 25,000 ভোটে হারাবেন। তাই নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা তুঙ্গে। এবার দেখা যাক ভবানীপুর কেন্দ্রে শেষ হাসি কে হাসেন, শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায়? ওদিকে শিশির অধিকারী, তিনি তো স্বপ্ন দেখতে শুরুই করে দিয়েছেন, তার ছেলে নাকি মুখ্যমন্ত্রী হবেন এবং ভবানীপুর কেন্দ্রে জিতবেন, তার জন্য তিনি একটা ঘরও নিয়ে নেবেন, এ কথাও বলেছেন। অতএব ভবানীপুর কেন্দ্র কিন্তু এই রাজনীতির, ভোটের রাজনীতিতে কিন্তু হাওয়া জমিয়ে দিয়েছে। এখন দেখার এই ভবানীপুর কেন্দ্রে কে জেতে এবং শেষ হাসি কে হাসে। অতএব দ্বিতীয় দফার ভোটে এতজন হেভিওয়েটের লড়াই, তৃণমূল বনাম বিজেপির লড়াই যেমন রয়েছে, সেরকম ভোটের লড়াই রয়েছে আইএসএফ, এজিইউপি, তার সঙ্গে কংগ্রেস, সবাই রয়েছে। এখন দেখার প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোট কতটা শান্তিপূর্ণ হয় এবং কতটা রেকর্ড ভোট হয়।